প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা জানেন ইতিমধ্যে বিসিবিকে ঘিরে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে। সেখানে টেবিলের আলাপ আলোচনা এবং কে হতে পারেন সম্ভাব্য বোর্ড সভাপতি প্রার্থী আসন্ন নির্বাচনে তা নিয়ে রীতিমতো তুলকালাম, প্রচুর আলোচনা। যেসব আলোচনার কিছুটা দিকপাত করার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। একজন বিসিবি সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রামের অন্যতম ক্রিকেট বা ক্রীড়া সংগঠক, এবং এম কায়সার আমাদের সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদের ট্যাগলাইন একটা যাচ্ছে, কোন পথে বিসিবি, এটাই হচ্ছিল আসলে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আলমগীর ভাই, আপনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কনস্টিটিউশন থেকে শুরু করে অনেক ব্যাপারের সঙ্গে রিলেটেড এবং অনেক কিছু পরিবর্তন বা সংস্কার করার পেছনে আপনার একটা বড় কন্ট্রিবিউশন একসময় বোর্ডে ছিল। 2012 সালের পর থেকে যদিও আপনি খুব ব্রাত্য, আপনি ওই এলাকায় ঢুকতে পারেন নাই ঠিক মতো, এটা একটা সমস্যা। সম্প্রতি তামিম ইকবাল ওনাকে একটা অরাজনৈতিক একটা ভাবমূর্তি এতদিন ধরে ছিল, মাশরাফি সাকিবের একটা সরাসরি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার জন্য। কিন্তু বিএনপি বলয়ের মধ্যে থাকার বা একটা ছায়া থাকা একটা ফোরামের সঙ্গে তার সম্পৃক্ততার একটা ঘোষণা তিনি দিয়েছেন, যদি ওটা অন্যভাবে। কোন দিকে যাচ্ছে বিসিবি আসলে? তামিমের এটা আশাটা বা ওনার এই ধরনের উপস্থাপনটা কি বিসিবি বর্তমানে যারা পরিচালক বা বোর্ড সভাপতি আছেন তারা কি খুব হালকাভাবে নিতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে ট্যাগলাইনটা দিয়েছেন, কোন পথে বিসিবি, আমরা আসলে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটার পর আমরা স্বাভাবিকভাবে আমরা যারা কিছুটা অরাজনৈতিক নিজেদেরকে দাবি করি, আমাদের কাছে একটা বড় প্রত্যাশা ছিল যে বাংলাদেশের অন্যান্য যে সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোর পাশাপাশি ক্রীড়াঙ্গনে একটা বড় ধরনের পরিবর্তন যেটা প্রয়োজন ছিল, যেটা কাঙ্ক্ষিত ছিল বা যেটা বিগত সময়গুলোতে বিশেষ করে গত 15 বছর ধরে উপেক্ষিত ছিল। তো আমাদের প্রত্যাশা ছিল যে এই জায়গাগুলোতে বড় ধরনের সংস্কার হবে এবং সংস্কারের মাধ্যমে আমাদের গতানুগতিক যে ক্রীড়াঙ্গন, যেই সব প্রতিবদ্ধকতা নিয়ে আমরা চলছিলাম, যেসব স্বৈরচারিক মনোভাব নিয়ে আমরা ক্রীড়াঙ্গনটাকে পরিচালিত করছিলাম, সেটি থেকে আমরা অন্তত বের হতে পারবো। বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পর অনেক লম্বা সময় পেরিয়ে গেছে, অনেক ধরনের পরিবর্তন বিভিন্ন ফেডারেশনে এসেছে, জেলা বিভাগে এসেছে, বিশেষ করে ক্রিকেট বোর্ডে অনেক পরিচালক পলাতক আছেন। তাদের রিপ্লেসমেন্টও গঠনতান্ত্রিক যে জটিলতা আছে সেই জটিলতার কারণে রিপ্লেসমেন্টও প্রপারলি করা যায়নি। বিগত বোর্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা বিভিন্ন প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিল, প্রশাসনিক এবং আর্থিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিল, তাদের অনেকেই কিন্তু এখনও ক্রিকেট বোর্ডে আছেন এবং তারা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন। তো যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা আমরা প্রত্যাশিত ছিল বিশেষ করে ক্রিকেট বোর্ডে, সেটি সঙ্গত কারণে হয়নি। পরিবর্তনের পর যে আমাদের যে নতুন যারা সরকার গঠন করেছেন তাদের যে প্রার্থী হিসেবে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন এবং আরেকজন পরিচালন হয়েছেন, তাদের সাথে যারা বিগত বোর্ডে যারা ছিলেন তাদের সাথে প্রতিনিয়তই আমরা দেখছি যে একটা অশুভ প্রতিযোগিতা, এইগুলা কথার লড়াই, কাজের লড়াই, এগুলা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে এবং সব কিছু মিলিয়ে এই অশুভ প্রতিযোগিতাটা কিন্তু ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে এবং এই প্রতিযোগিতার মধ্যে কিন্তু কোথাও কিন্তু ক্রিকেট নেই। ক্রিকেটকে কিভাবে নতুন করে সাজানো যায়, কোথায় সমস্যা ছিল, এতদিন ধরে কেন রিজিওনাল কমিটিগুলো হয়নি, বয়সভিত্তিকগুলো ক্রিকেটগুলো প্রপারলি হচ্ছে কিনা, বিগত সময়ে যেইভাবে কোয়ালিফাইং থেকে যেসব ক্লাবকে আনডিউ সুযোগ দিয়ে প্রতিযোগিতা ছাড়া তুলে এনেছে নিজেদের প্রয়োজনের সাথে, তাদের ব্যাপারে কি করা যায়, নতুনভাবে কিভাবে ঢাকা লিগকে আরও আকর্ষণীয় করা যায়, কম্পিটিটিভ করা যায়, এই আলোচনাগুলো কিন্তু কোথাও আলোচনার ব্যাপারটা আমি কাছে আসবো আপনার কাছে। তার আগে তামিম ইকবাল কি বলেছেন এটা একটু শুনে আসি, তারপরে আমি আপনার কাছে পুরো এই পয়েন্টে কোশ্চেন করতে চাই। যে বোর্ড ডিরেক্টররা, তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে, তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে, এগুলা প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সব কিছু নিয়ে। তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম, আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলার থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের
বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন, ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন, এই জেলা বিভাগ থেকেই কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন, বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসা। এবার পরিষ্কার, হ্যাঁ একদম ফুললি অভিযোগ পরিষ্কার যে মানে জেলা বিভাগ থেকে যারা আসছেন তাদের কাছ থেকে ক্রিকেট বোর্ডে যেরকম একটা আপনার কার্য সম্পাদন করার প্রয়োজন ছিল সেটা তারা করছেন না বলেই কিন্তু তামিম ইকবাল এই অভিযোগটা করেছেন বা এটা জানিয়েছেন। সো এখানে আমার মনে হয় যে এই বিষয়ে আর দ্বিতীয় কোনো বিতর্ক হওয়া উচিত না। তিনি তাদের কাছ থেকে যে ধরনের একটা কাজ চেয়েছিলেন বা যে ধরনের একটা রেসপন্সিবিলিটি চেয়েছিলেন সেটা তিনি পাচ্ছেন না বলেই তিনি এত ভরা মজলিসে এই জিনিসটা পুরোপুরি এক্সপোজ করে দিয়েছেন। সো এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি বলছিলেন যে তামিম ইকবালের এই মানে এখানে উপস্থিতিটা, দেখুন এতদিন ধরে একটা ঢাক গুড়গুড় অবস্থান ছিল যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে আসবেন বা সংগঠক হিসেবে আসবেন কিনা, কিন্তু এই অনুষ্ঠানে তার যোগ দেওয়া এবং এখানে বক্তব্য রাখার পর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে সংগঠক হিসেবে তামিম ইকবালের, অন্তত ক্রিকেট সংগঠক হিসেবে তামিম ইকবালের পথ চলা শুরু হয়ে গিয়েছে। এবং তিনি এখানে উপস্থিত হয়ে যে ধরনের কথা বলেছেন বা এই ফোরামে উপস্থিত হয়ে যেভাবে নিজেকে প্রকাশ করেছেন তাতে একটা বিষয় ক্লিয়ার যে তিনি ক্রিকেট বোর্ডে নেক্সট ক্রিকেট বোর্ডের নির্বাচনে হয়তো অংশ নেবেন। যদিও তিনি সরাসরি এটা বলেননি, তবে তার অংশ নেওয়ার জন্য এটাকে আপনি একটা প্রাথমিক প্রক্রিয়া হিসাবে বলতে পারেন। সো এই মানে দিস ইজ অলসো ভেরি মাচ ক্লিয়ার। তামিম ইকবাল কিছু অভিযোগ করেছেন এবং সেই সঙ্গে নিজের অবস্থানটাও কিন্তু এখানে তিনি উপস্থিত হয়ে এক অর্থে প্রকাশ করে দিয়েছেন। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যে আমি কিন্তু মোটেও অবাক হইনি যে এই ধরনের একটা বিভাগীয় জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের যে একটা কমিটি বা আত্মপ্রকাশ করবে, এর আগেও ছিল এটি কিন্তু নতুন কোনো বিষয় না। এটি আগেও ছিল, আগের নামটা ছিল যা শুধু জেলা ও বিভাগীয় ফোরাম নামে ছিল, এখন এটা পরিষদ নামে ছিল, এখন এটা অ্যাসোসিয়েশনের নামে হয়েছে, নাথিং আপনি ডিফারেন্স। আরেকটা বিষয় খুব অবাক হয়েছি আমি যখন অনেকে বলছেন যে এটি একটি অরাজনৈতিক সংগঠন হবে। তো এটি একটি অরাজনৈতিক সংগঠন যদি হয় তাহলে যারা মঞ্চে উপস্থিত ছিলেন তারা সবাই কিন্তু রাজনীতিবিদ এবং এবং তারা বলছেন যে তারা তাদের নেতার নির্দেশে এই কমিটি করার জন্য বা এই ধরনের একটা পরিষদ করার বা অ্যাসোসিয়েশন করার চিন্তা নিয়ে তারা এসেছেন। সো সবকিছু বর্ষণ এটা খুবই ক্লিয়ার যে জাতীয় নির্বাচনের জন্য যেরকম ভাবে আপনি রাজনীতিবিদরা অপেক্ষা করছেন ঠিক একই রকম ভাবে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে, বিশেষ করে ক্রিকেট বোর্ডে, কারণ লুক্রেটিভ তো সবচেয়ে বেশি এই বোর্ডটাই, এবং ফুটবল ফেডারেশনে যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে আগামী 4 বছর, সেই নির্বাচনে আপনার আর কোনো প্রয়োজন নেই। সিরাজউদ্দিন আলমগীর, আপনার আরেকটা পরিচয় হচ্ছিল আপনি খান পরিবারের খুব ঘনিষ্ঠ আত্মীয়, তামিম ইকবালের ফুপ্পাও হন, আকরাম খানের খুব ক্লোজ বন্ধু, একই সঙ্গে আপনাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তো এইখানে আসার আগে তামিম ইকবালের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল কিনা, মানে এই যে অরাজনৈতিক রাজনৈতিক একটা আলাপ আলোচনা, যে রাজনীতির বেড়া মানে ঘেরটোপের মধ্যে আপনি কিন্তু বিসিবিতে গত 13 বছর ধরে মানে আমি যেটা বলছিলাম প্রায় 12 যুগের মতো আপনি কিন্তু এক ধরনের ওই ধারে কাছেও যেতে পারেননি, নেগোসিয়েশনও যেতে পারেননি পাপন সাহেবদের কাছে। তো এই পুরো প্রেক্ষাপটটাকে আপনি একটু কনসাইজ হয়েতে আমাকে যদি একটু ধারণা দেন। আমি একটা কথা, তামিমের একটা স্টেটমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে যে জেলা বিভাগ থেকে যারা প্রতিনিধিত্ব করে তারা জেলা বিভাগের সাথে কোনো কাজ করেন না। এখানে আবারও আসতে হয় যে এটা কেন এই সুযোগটা হচ্ছে। এটাও কিন্তু আমাদের যে বিসিবির যে কনস্টিটিউশনটা আছে, এই কনস্টিটিউশনটাতে তাকে কিন্তু গত 15 বছর এমনভাবে কাটাছেঁড়া করা হয়েছে যে জেলা বিভাগ থেকে আগে যেটা ছিল সাধারণ পরিষদের সদস্য হওয়া ম্যান্ডেটরি যে ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র জেলা বিভাগ সংশ্লিষ্ট না, তাদেরকেই কিন্তু পরিচালক করে আনার জন্যই কিন্তু এইসব অপশনগুলা তুলে দেওয়া হয়েছে। এবং এই পদগুলো কিন্তু ওপেন করে আপনি দেখেছেন যে আপনি শেখ সোহেল খুলনা থেকে ডিরেক্টর হয়েছে, ঢাকার থেকে দুর্জয় ডিরেক্টর হয়েছে, এবং তাদের সাথে কিন্তু জেলা বিভাগের কোনো সম্পৃক্ততাই ছিল না, যে কারণে গত 15 বছরে জাতীয় দল নিয়ে কাজ হয়েছে, ঢাকায় কাজ হয়েছে, জেলা বিভাগে একেবারেই আলোর অন্ধকারে ছিল, ওখানে কোনো কাজই হয়নি, যার প্রতিফলন আপনারা দেখছেন যে পাইপলাইনে কিন্তু আমাদের কোনো প্লেয়ার, সেই মানের প্লেয়ার কিন্তু নেই। আরেকটা যে বিষয়টা বললেন, তামিমের বিষয়টা বললেন, তামিম ক্রিকেট বোর্ডে আসবে এটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি, কারণ তার যে ক্রিকেট মেধা, এক্সপেরিয়েন্স, তার যে এক্সপোজার, ইন্টারন্যাশনাল কানেকশনস,
এগুলা আমাদের খুবই প্রয়োজন। সেটি যদি আমরা ক্রিকেটে যদি আমরা তার কাছ থেকে এই সাপোর্টটা পাই, তাহলে ক্রিকেট কিন্তু লাভবান হবে। আমাদের দেশে কিন্তু ক্রিকেট বোর্ডে খুব বেশি মেধাবী, যোগ্য বা তামিমদের লেভেলের কোনো খেলোয়াড় কিন্তু বিগত সময়ে কিন্তু ছিল না। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে সেটা কি তার আসার সময় কি এখন, নাকি আরো একটু এক্সপেরিয়েন্স নিয়ে আসবে, সেই সিদ্ধান্ত কিন্তু এটাকে আমি ধরে নিতে পারি আপনি বলছেন যে তামিম কি শুধুমাত্র বোর্ড পরিচালক হিসেবে ঢুকবেন, না প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হবেন? ব্যাপারটা কি তাই দাঁড়াচ্ছে কিনা? এটা হচ্ছে সিদ্ধান্ত তাকেই নিতে হবে। সে নিজেকে কোথায় ফিট মনে করে বা তার দেওয়ার জায়গা কোথায়, সেই সিদ্ধান্তটা কিন্তু তাকেই নিতে হবে। এই সিদ্ধান্তটা আমাদের দেওয়ার বিষয় না, কারণ তার যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে, বোঝার শক্তি আছে, এবং সে তার কাজ করার যে ইচ্ছা আছে, এই সব কিছুকে মিলিয়ে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তার এখন ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়া, প্রেসিডেন্ট হওয়া কোন পদটা তাকে ফিট করে, কোথায় সে অবদানটা রাখতে হবে, সেই সিদ্ধান্ত তিনি কোন কোটাতে আসলে আসবেন বোর্ডে, মানে ক্লাব কোটাতে, মানে ইলেকশন করে আসবেন, না চট্টগ্রাম বা অন্য জায়গা থেকে আসলে জেলা বিভাগ থেকে আসতে পারেন? আমি মনে করি তামিমের যে পোস্টার ভ্যালু, তামিম যদি চায় জেলা বিভাগ থেকে আসার, আমার মনে হয় সেখানেও কোনো বাধা নেই। ক্লাব ক্রিকেটে সে অলরেডি একটা ক্লাবের সাথে ইনভলভ হয়েছে, ওখান থেকেও তার আসার সুযোগ আছে। জাতীয় ক্রীড়া পরিষদে যে কোটা আছে, ফ্রি কোটা আছে, ওখান থেকেও যদি সে অ্যাপিল করে বা ইন্টারেস্ট শো করে, আমার মনে হয় না যে আমাদের যে ক্রীড়া প্রশাসন আছে তাকে বাদ দিয়ে অন্য চিন্তা করবে। তার আসার জায়গাটা কিন্তু ওপেন আছে। এখন প্রেসিডেন্ট হওয়ার যেই ইচ্ছাটা আছে, সেটা এখানে যে বিভিন্ন ক্রাইটেরিয়া, পলিটিক্সগুলো, ইন্টারনাল যে ইয়েগুলো আছে, ঢাকার ক্লাব, জেলা বিভাগ, ক্যাটাগরি সি, এগুলার যে কম্বিনেশন আছে, এখানে যে কম্পিটিশন আছে, মেজরিটিটা পাওয়াটার যে রেস আছে, এই রেসে সে কতটুকু নিজেকে অ্যাডপ্ট করতে পারবে, সেটা তাকেই চিন্তা করতে হবে। এই রেসটা কিন্তু খুব দুর্দান্ত, জানেন তো। মানে আমার কাছে যতটুকু তথ্য, মানে সেই, আমি তো আবার তথ্য মানে সম্রাট না, যতটুকু আছে আমরা হয়তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাও দেখবো, যে এই দৌড়ে তামিম ইকবালকে আমরা যদি বাইরেও রাখি, তিনজন কিন্তু সামনে চলে আসছেন। এক ফারুক আহমেদ, যিনি বর্তমানে বোর্ড সভাপতি, সাবেক অধিনায়ক হিসেবে প্রথমবার কোনো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। কুতুবুদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন, মহাসচিব। তারপরে এখন যিনি আছেন মাহবুব আনাম, তার নামও জোরে সুরে ক্লাব পাড়ায় খুব ভালো মতো যে তিনি ক্যান্ডিডেট হয়ে যেতে পারেন, সম্ভাব্য হিসাবে, বোর্ড সভাপতি হিসেবে তিনি একজন কন্টেন্ডার হতে পারেন। তো এই রেসটা কেমনভাবে, মানে কোন দিকে যাচ্ছে বিসিবির অলিগলির, যে আপনি সন্ধানটা জানেন, সেখান থেকে কি দেখছেন? বর্ষণ, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে ক্রিকেট বোর্ডে আপনি দেখবেন যে অনেক পরিচালক আছেন যে 91 থেকে এখন পর্যন্ত তারা পরিচালক পদে কিন্তু রয়েছিলেন। আগে ধরুন আপনার যে পজিশনে ছিলেন, সেই পজিশনটা হয়তো সেই কমিটিতে নাই, কিন্তু তারা ক্রিকেট বোর্ডে রয়েছেন। তো 30-35 বছর ধরে কোনো লোক যদি আপনি ক্রিকেট বোর্ডে থাকেন বা যে কোনো পজিশনে থাকেন, তখন কি হবে জানেন? আপনি পুরো জিনিসটাকে তিনি মনে করেন যে তিনি বোধহয় এখানে ইনভিনসিবল, এবং তিনি, তাকে ছাড়া বোধহয় এখানে সম্ভব না, তিনি অপরিহার্য হয়ে গিয়েছেন এখানে, এবং এটা বোধহয় তাদের বাপ দাদার জায়গিরদারের মতো হয়ে গেছে। এই ধরনের একটা চিন্তাভাবনা তাদের মধ্যে চলে আসে। এই কারণে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে অবশ্যই আপনার 2 টার্মের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না। টানা 2 টার্মের বেশি যদি কিনে থাকেন, তিনি যেন তৃতীয়বারের নির্বাচন না করতে পারেন। আপনি যখনই এই ধরনের সিস্টেমটা চালু করবেন, তখন আপনি দেখবেন যে নতুন যারা অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চান অথবা পরিচালক হিসেবে থাকতে চান, তাদের মেধাকে আপনি এখানে দিতে চান, তারা তখন এখানে আসার জন্য উৎসাহিত হবেন। নইলে আপনি এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নির্বাচনের যে ছক, নির্বাচনের যে ষড়যন্ত্র, নির্বাচনের যে আপনার কুটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেদ করে নতুন কেউ এসে এখানে নির্বাচিত হওয়ার রাস্তাটা খুবই অপরিষ্কার। আমি বেশি দূর যাব না। আপনি আরেকটা বিষয় আমি একটু যোগ করি এখানে, আলমগীর ভাই যে বিষয়টা যোগ করে বলেছেন যে বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন, তার সাথে ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালক যারা রয়েছেন, তাদের আপনার ঠিক ম্যাচ মেকিংটা হচ্ছে না। এটা তো আমি মনে করি যে কোনো মতেই হওয়া উচিত ছিল না। এর কারণটা হলো যে আপনি দেখবেন যে 25 জনের মধ্যে থেকে আপনার 15 জনই প্রায় চলে গিয়েছেন, 10 জনকে নিয়ে তিনি কাজ করছেন, এবং এই 10 জনের সাথে তার ম্যাচ মেকিংটা হচ্ছে না। তার মানেটা হলো যে বর্তমান বোর্ড প্রেসিডেন্ট হি ইজ প্লেইং উইথ দ্য রং টিম। আমি তো তাই মনে করব যে আর আপনার একাদশের মধ্যে যখন আপনি রং টিম নিয়ে খেলবেন, আপনার একটা তখন আপনি যতই ভালো আপনার ক্যাপ্টেন হন না কেন, আপনি দেখবেন যে আপনি ম্যাচ জিততে পারবেন না। সো ফারুক ভাইয়ের কিন্তু সেই সমস্যাটা হয়ে গিয়েছে। তার বোর্ড পরিচালকরা যারা রয়েছেন, তাদের সঙ্গে তার ম্যাচ মেকিংটা হচ্ছে না। তাহলে তার উচিত ছিল, অবশ্যই আমি মনে করি যে পুরো একটা খোল লালচে পাল্টে দিয়ে একটা নতুন করে বোর্ড গঠন করার একটা প্রক্রিয়ার পথে যাওয়া উচিত ছিল। আপনি যেহেতু একজন মানে এই গভর্নমেন্টেরই একটা পার্টে বেশ কিছু কাজে ছিলেন, যেহেতু সার্চ কমিটিতে ছিলেন, কেসা ভাই যেটা বলছিলাম যে আপনি গভর্নমেন্টের একটা পার্টে
সার্চ কমিটি স্পোর্টসের কাজ করছিলেন, আপনিও অনেক মানে সাংবাদিকতার বাইরে গিয়েও অনেক এক্সপিরিয়েন্স আপনার এই 5-6 মাসের মধ্যে আপনাকে নিতে হয়েছে আসলে। বিসিবির এই যে ঝামেলাটা বা সংকটটা, এটাকে আপনি কিভাবে ইয়ে করবেন? আমার কাছে মনে হয় যে যেটা আমি প্রথমে বললাম যে আপনি যখনই দেখবেন যে ম্যাচ মেকিং ঠিকমতো হচ্ছে না বা একটা টিম হিসেবে, তাহলে যে এটা ভাঙলে তো আবার আইসিসির রোশানলে পড়ছেন, আপনার ব্যান হয়ে থাকার কথা। আমি মনে করি যে আইসিসির রোশানলে পড়ার যে ধরনের কথাবার্তা যারা বলছেন বা করছেন, তারা বোধহয় এখন পর্যন্ত জাস্ট শুধুমাত্র এটা বলার জন্য বলছেন। উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, আপনি দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ডে আপনি আপনার 3 মাস বা 6 মাস পরপরই আপনি বোর্ড সব চেঞ্জ হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও কিন্তু চেঞ্জ হয়েছে, কই তাদের কিন্তু সেরকম সমস্যা হচ্ছে না। বিষয়টা হলো যে আপনি একটা সমস্যায় পড়েছেন, সেই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এবং আপনার সেই সমস্যার সমাধান করার জন্য আপনি আইসিসির সাথে যদি যোগাযোগটা ঠিকমতো রাখেন যে এই প্রবলেমে পড়েছি আমরা, এখন এই সমস্যার সমাধানের জন্য আমরা এরকমভাবে এগোতে চাই, এই কানেক্টিভিটিটা যদি রাখতে পারতেন তাহলে আপনি আইসিসির রোশানলে পড়ার কোনো কিছুই ছিল না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই যখনই আপনি দেখবেন যে একটা আপেল যখন আপনার ভাইরাস ধরে, সেই আপেলের ভাইরাসের অংশটুকু কেটে আপনি পরের অংশটুকু যদি ইউজ করেন, তখন দেখবেন যে আপনার কিন্তু পেট খারাপ হতে বাধ্য। বর্তমান ক্রিকেট বোর্ডের অবস্থা কিন্তু তাই হয়ে গিয়েছে। আপনি 15 জন বোর্ডের পরিচালক চলে গিয়েছেন এবং বাকি যে 10 জন রয়ে গেছেন, এই 10 জনও তো আপনি আগের বোর্ডের সঙ্গেই ছিলেন। সো এই কারণে আপনি এই নতুন যারা এসেছেন, যে প্রেসিডেন্ট এসেছেন এবং নতুন আরেকজন পরিচালক যে এসেছেন, তাদের সাথে তাদের ম্যাচ মেকিংটা হচ্ছে না। আর আপনি কখনোই একটা মানে ডিভাইডেড টিম নিয়ে বেশি দূর সামনে এগোতে পারবেন না, যে প্রবলেমে পড়ছেন এখন ফারুক আহমেদ। সো তার উচিত ছিল, আমি মনে করি যে তার উচিত ছিল একটা নতুন বোর্ডে তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে এসেছেন, তখন খোল লালচে পাল্টে দিয়ে পুরোপুরি একটা নতুন এখানে বোর্ড করা উচিত ছিল। এটা আপনি বলবেন যে এটার তাহলে আপনার কনস্টিটিউশন ভায়োলেশন হয় বা আপনার গঠনতন্ত্রের এটা ঠিক মতো হচ্ছে না। ভাই, এই সরকার, নতুন যে সরকার, অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার আপনি কোন কনস্টিটিউশন মেনে এসেছে বা চলে এসেছে? নেসেসিটি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ডক্টরিন অফ নেসেসিটি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো সেই জিনিসটাই যদি আপনি ক্রিকেট বোর্ডও আমি মনে করি যে করতো, তাহলে আজকে আমরা এই আলোচনা না করে দেখতেন যে হয়তো আলোচনা করতাম যে 2 বছর পরে বা 1 বছর পরে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা কিরকম ভাবে হবে। নইলে আপনি দেখবেন যে সেই পুরনো মুখ, সেই পুরনো লোক। এখন কি অ্যাডহক কমিটির থাকার মতো অবস্থায় বিসিবি আছে কিনা, আমি সিরাজউদ্দিন আলমগীর আপনার কাছে কোশ্চেনটা করতে চাই। এখন তার সেই সময়টাও নেই। অক্টোবরে যদি নির্বাচনের কথাটাও চিন্তা করি, টাইম ফ্রেম অনুযায়ী আসলে কতটুকু এগিয়ে আনা সম্ভব সেই নির্বাচনটাকে? আর কনস্টিটিউশনটা মানে আপনি যে আপেলের কথা কায়সার ভাই যেটা বলছিলেন, আপেলে যদি একটা জায়গায় পোকা ধরে তাহলে সবগুলো আপেলই বাস্কেট থেকে ফেলতে হয়। সেই হিসেবে করলে তো আপেলটার নাম আসলে গঠনতন্ত্র, আপনাদের কথাতে যা বুঝি, সেই গঠনতন্ত্র কি আসলে নতুন করে চারা রোপণ করা সম্ভব কিনা? আসলে আমি আগেই বলেছি যে আমাদের ক্রিকেট আগানোর পথে বড় বাধা হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনটা। বিগত সময়ে যারা বোর্ডে ছিলেন, তারা নিজেদেরকে আমৃত্যু ক্রিকেট বোর্ডে থাকার জন্য যা যা কিছু করার দরকার ছিল, এই কনস্টিটিউশনটা কিন্তু তাই করা হয়েছে। আনফর্চুনেটলি একটা ক্রাইসিস ক্রিয়েট হলে এখন এই ক্রাইসিসটাকে কিভাবে ফেস করবে, অর্থাৎ একটা বোর্ড যদি সভাপতি পদত্যাগ করে বা কোনো মতো মৃত্যুবরণ করে, অধিকাংশ ডিরেক্টর যদি পদত্যাগ করে, একটা যে ইন্টেরিয়াম একটা বোর্ড গঠনের যে সুযোগ থাকার কথা, এগুলো কিন্তু ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে আগে ছিল, সবকিছু কিন্তু ছেড়ে ফেলা হয়েছে। আমি বলি, আমি যেহেতু ক্রিকেট বোর্ডে ছিলাম, এটা পরিষ্কার যে আইসিসি এখানে কোনো ইন্টারফেয়ার করেন না। আমার দেশে ক্রিকেট কিভাবে চলবে, কনস্টিটিউশন কি হবে, দিস ইজ আওয়ার চয়েস, এটা আমাদের চয়েস এবং আমরাই সিদ্ধান্ত নিব আমাদের ক্রিকেট। এটা শুধুমাত্র আইসিসিকে নোটিফাই করতে হয়, আইসিসি এখানে কোনো ইন্টারফেয়ার করেন না। এখন সমস্যা হচ্ছে আমাদের নাজমুল হাসান পাপনরা কি তাহলে আমাদেরকে এক ধরনের ট্রাম্প কার্ড হিসেবে আইসিসির কথা বলা হচ্ছে? আসলে তারা কনস্টিটিউশনটা এমনভাবে করেছে, তারা আইসিসি এই কনস্টিটিউশনটাই তারা ফলো করবে। এখন যদি কনস্টিটিউশনের যেসব ধারা আছে, এখন যদি আমি একটা অ্যাডহক কমিটি করতে যাই, এখন কেউ যদি আইসিসিকে অবজেকশন করবে যে আপনার এই কনস্টিটিউশন ভায়োলেট করে এই অ্যাডহক কমিটি করা হয়েছে, তখন কিন্তু আইসিসি এটাতে ইন্টারফেয়ার করবে। তোমার কনস্টিটিউশনে নাই, তুমি সরকারি হস্তক্ষেপে কিভাবে অ্যাডহক কমিটি করলা? এটা তো থাকা জরুরি ছিল, এই কনস্টিটিউশন তো অবশ্যই এটা থাকা জরুরি ছিল। একটা যদি ক্রাইসিস হয় তখন এটা কিভাবে আপনি ফেস করবেন? সুতরাং আমার মনে হয় যে এই যে সমস্যাগুলো, এই যে পরিচালকরা যারা পদত্যাগ করেছেন, তারা ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করেছেন, তারা কিন্তু কাউন্সিলরশিপ থেকে পদত্যাগ করেনি, তাদের পদ শূন্য হয়েছে ডিরেক্টরশিপের, নট কাউন্সিলরশিপের। এই যে কনস্টিটিউশনাল যেই সমস্যাগুলো আছে, আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি, এখানে যারা বিগত বোর্ডে যারা ছিলেন, এখনও যারা আছেন, তারাও ক্রিকেটকে ভালোবাসেন, পছন্দ করেন। আমরা কেন সবাই এক জায়গায় হয়ে এই জিনিসগুলো অ্যাড্রেস করে আমরা এই কনস্টিটিউশনটাকে এমনভাবে
করার পরিকল্পনা করছি না, যেটা ভবিষ্যতে আমাদের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যায়। আমরা এইসবকে রেখে এই বিগত সময়ে যেসব ক্লাবগুলো ইল্লিগেলি উঠেছে, যেসব জেলায় ব্যক্তি থেকে ইল্লিগেল কাউন্সিলর এসেছে, আমরা কেন এগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি? আমাদের ইন্টেনশনটা কি তাহলে? আমি মনে করি যে আমাদের মোটিভ থেকে সরে এসে আমরা ক্রিকেটের সাথে ক্রিকেটটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যেসব কনস্টিটিউশনাল যেসব বাধা আছে সবাই মিলে এক টেবিলে বসে আমরা সমাধান করে একটা সুন্দর ভোট আমরা পাবো, যেটা দিয়ে আমরা ক্রিকেটটাকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যেতে পারি। 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ডে শেষ করার কাছে। আপনি যখন দেখবেন যে ক্রিকেট বোর্ডের 25 জনের মধ্যে 15 জন পালিয়ে গিয়েছেন অথবা লুকিয়ে আছেন বিভিন্ন কারণে, আর বাকি যে 10 জন যারা ছিলেন তারা এক অর্থে কিন্তু বর্তমান বোর্ডের সঙ্গে অকার্যকর হয়ে গেছেন, তো এই পরিস্থিতিতে আপনার তো অবশ্যই উচিত ছিল পুরো কমিটিটা ভেঙে দিয়ে বা পুরোভাবে করে একটা খোল নাচে পাল্টে দিয়ে নতুনভাবে একটা অ্যাডহক কমিটি গঠন করার যে প্রক্রিয়া ছিল বা যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনটা আপনার ডিমান্ডিং। তো এই ডিমান্ডিং সিচুয়েশন যখন এসেছে তখন তো আপনাকে সেই দাবিটুকু পূরণ করা উচিত ছিল, সেটা করেননি বলেই আপনি এখন পর্যন্ত কিন্তু সেই অকার্যকর পরিচালকদের নিয়ে চলছেন, দেখে এই সমস্যাগুলো চলে এসেছে। আমরা আসলে কার্যকর একটা বিসিবি কোন দিকে বিসিবি এটা মোটামুটি স্পষ্ট আমাদের কাছে। সামনে নির্বাচনে খুব রুদ্ধশ্বাস মুহূর্ত থাকবে। তামিম ইকবাল বিশাল একটা, হয়তো আমরা 3 জনের নাম বলেছি, চতুর্থ জন তামিম ইকবাল হতেও পারেন, নাও হতে পারেন। সময়ের দিকে আসলে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।